তারা যা বলে তাই হয়। দ্বিতীয়ত, সুকুমার মাহাতো এলাকার যিনি বিধায়ক, সে তার বক্তব্যে পরিষ্কার হয়ে গেল যে পরিবারটা কিন্তু তৃণমূল কংগ্রেস করতো না, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, এবং তারা প্রায় 1.5 বছর বাইরে ছিল না। শক্তিদা তো অনেক পরিশীলিত ভাষায় বলেন বাইরে, বিধায়ক বলছেন তারা ঘর ছাড়া ছিল। মানে এমন পরিস্থিতি ছিল যে ভোলা ঘোষের পরিবারকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল। এই দুটো ঘটনা যদি সংযুক্ত করা যায়, খুব স্বাভাবিকভাবে শাহজাহান এবং টিমের কাছে এই পরিবার যে খুব একটা নেক নজরে ছিল তা তো নয়। প্লাস শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী হচ্ছে সে। এই যে আস্তে আস্তে খোলস ছাড়ছে, যদিও আমি বলছি যে এখনো এই ক্ষেত্রে তদন্ত ডেফিনেটলি দরকার, কারণ পুলিশি তদন্ত, ইনভেস্টিগেশন, ড্রাইভারদেরকে গ্রেপ্তার বা লরি কার বা কেন লরি ব্যবহার করা হচ্ছিল বা সিসিটিভি ফুটেজ ইত্যাদি অনেক কিছু প্রয়োজন। তৎসত্ত্বেও এই যে হুমকি ফোন আসা, আমি জানি না যে এখনো ভোলা ঘোষের পরিবার পুলিশকে জানিয়েছিল কিনা, বা পরিবারটি ঘর ছাড়া ছিল, এই সমস্ত তথ্যগুলো কি মানে কোন দিকে ইঙ্গিত করছে? এই যে এই ক্ষেত্রে দায়িত্ব আমি তন্ময়দা এবং সম্রাটদা দুজনেই রয়েছেন। ইনভেস্টিগেটিং এজেন্সি এবং জেল, সিবিআই এর কোনো জেল নেই, কিছুক্ষণ আগে তন্ময়দা বললেন, এটা একদম বাস্তব যে সিবিআই হেফাজতে রাখলে জেল নেই। কিন্তু লালন শেখের ক্ষেত্রে যেটা হয়েছিল, সিবিআই একটা অস্থায়ী তাদের একটা ক্যাম্প তৈরি করে বকটুইতে ছিল, সেখানে ঘটনা ঘটেছিল, জিজ্ঞাসাবাদের জন্য তারা করতে পারে অস্থায়ী ক্যাম্প, সেটা কোনো জেল নয়। এখানে যেমন সিজিও কমপ্লেক্স থাকে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন সম্রাটদার কাছে এটা, যে সম্রাটদা এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে জমির আগ্রাসনের জন্য, রেশনের জন্য, এরা তো দুজন তো এরা তো জনপ্রতিনিধি, মানে একটা পঞ্চায়েত চালাচ্ছেন। দেখো, আমি প্রথমে এদের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ আমি বলছি, আমি তন্ময়দার কথা শুনলাম, ওই আমার ঠিক আমি সোমা বলছির পরে আমি তন্ময় বলছি, সোমা বলছি আর ফিরে আসেনি, তন্ময়দা নিশ্চয়ই ফিরে আসবে এবং আরও ভালো পরিচালিত ব্যাখ্যা দেবে, কারণ এই বিষয়টা তন্ময়দা এবং তন্ময়দার দলের একটা ব্যাপক জ্ঞান রয়েছে। তারা ব্যাপক কেলেঙ্কারি সাক্ষীদের কিভাবে সন্দেহ হচ্ছে না? আমি বলছি এই ঘটনার পর আপনারা তো শাহজাহানকে সাসপেন্ড করেছেন, নিশ্চয়ই। তার মানে আপনাদের চোখে আপনি যেভাবে তন্ময়দাকে যেভাবে কনফেস করছে, অপেক্ষা করতে হবে, আপনি শাহজাহানকে ভালোবাসেন। না শাহজাহানকে ভালোবাসবো কেন? আপনি তো একবারও বললেন এটা খুন হতে পারে। আমি তো প্রথমেই বলেছি, তুমি একবার চালিয়ে শুনে না আমি প্রথমে বলেছি কিনা, যে আমি বলছি তদন্ত শেষ অবধি অপেক্ষা করতে হবে, তো পুলিশকে বলতে দিতে হবে, তো যে কি হয়েছে সেটা জানতে হবে। তো না খুন হতে পারে কিনা বল জিজ্ঞাসা করছি, মানে খুনও তো হতে পারে, খুন হতে পারে কিনা আমি তো একই কথাই বলছি। তদন্ত শেষ হবে না, খুন হতে পারে। না আমরা একটা সন্দেহ, আমরা তো তদন্তকে সর্বোচ্চ জায়গায় রাখছি, আমরা তো এই বিষয়ে ষড়যন্ত্র করা যায় না সেটাই বলছি। আমি সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। আমি সম্রাট, আমি এটা ছেড়ে দিলাম, কিন্তু এই যে পরিবারের কাছে হুমকি ফোন আসা, আপনি কি অগ্রাহ্য করেন? পরিবারটি ঘর ছাড়া ছিল, কার অত্যাচারে পরিবার ঘর ছাড়া ছিল? কেন পরিস্থিতি সন্দেশখালীতে এরকম, যে যেখানে ভোলা ঘোষের মতবাদ, ওখানে আরো ABCD অনেকেই ঘর ছাড়া ছিলেন? সন্দেশখালী ওইখানকার বিধায়ক নিরাপদ সর্দার, সিপিএম এর, আজকে সিপিএম এর কেউ নেই এখানে, তাকে দীর্ঘদিন ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল কেন? না সন্দেশখালী নিয়ে যখন আলোচনা করছো তখন তার মাম্পি দাসকে আলোচনায় আনতে হবে। বিজেপির নেত্রী মাম্পি দাস বলেছে সাদা কাগজে সই করে নিয়ে আমাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছে আমাকে, এই কথা আনতে হবে। সন্দেশখালী নিয়ে যখন আলোচনা করছো তখন বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের কথা আনতে হবে। ফেক ভিডিও তৈরি হয়েছিল, গঙ্গাধর কয়েলের কথা আনতে হবে, যেখানে পরিষ্কারভাবে গঙ্গাধর কয়েল বলেছে শুভেন্দুদা রেলেম আছে যাদের ধর্ষণ হয়নি, বাংলার মা বোনকে 2000 টাকার বিনিময়ে সাদা কাগজে সই করে ধর্ষিতা বানানো হয়েছে। সন্দেশখালী নিয়ে আলোচনা করলে এগুলো নজরুল সাহেবের কাছে যাবো। নজরুল দা, হুমকি ফোন, ভোলা ঘোষ অভিযোগ জানিয়েছিলেন কিনা আমাদের জানা নেই। এই পরিবার দীর্ঘদিন ঘর ছাড়া ছিল। এই সব ঘটনাগুলো সন্ত্রাসী পরিবেশের কোন ইঙ্গিত দিচ্ছে আমি আপনার থেকে জানবো। একজন মানুষকে তার এলাকায়, তার বাড়ির থেকে প্রায় 1.5-2 বছর ঘর ছাড়া হয়ে থাকতে হচ্ছে, এবং দ্বিতীয়ত হুমকি ফোন আসতো, তার পরিবার অভিযোগ করছে, তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করছে। আমি আপনার থেকে শুনবো যে এটা কি মানে এই যে এই ধরনের যারা জেলে বসে থাকা অপরাধী, তাদের বাহুবলের পরিচয় দেয়। তিনি তো তৃণমূলে নেই, তাহলে এই শেখ শাহজাহানকে মদত দিচ্ছে কে বা কারা? নজরুল সাহেব, আপনার থেকে জানবো, একটা বিরতির পরনের অভিযুক্ত এবং সন্ত্রাসীদের হাত, মানে যারা সন্ত্রাস কার্যকলাপ বা এই জাতীয় দুর্বৃত্তায়ন বা যেটাকে বলা হয় মাসেল পাওয়ার, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের হাত কতটা গভীর থাকতে পারে আমি নজরুলদার থেকে শুনবো। কিন্তু তার আগে আরেকটা মারাত্মক অভিযোগ, যেটা হচ্ছে এই যে চালক মারা গেল শাহানুর মোল্লা,
তার বাবা কি বলছে একবার আপনাদের সামনে রাখি। নজরুল সাহেব একবার শুনুন, তারপর আপনার কাছে যাব। শুনুন। যে গাড়িটা মেরেছে রং সাইডে গিয়েই মেরেছে, এবং আগে পিছে কোনো যে জায়গাটায় হয়েছে কোনো সিসিটিভি কিছুই ছিল না, ফাঁকা জায়গা। এবং তারপরে ও গাড়িটা ওখান থেকে যাওয়ার পর, যেখান থেকে গাড়িটা আসছিল মালঞ্চর দিক দিয়ে, বেশ কিছু 4-5 কিলোমিটার পিছন থেকে বেপরোয়া গতিতে গাড়িটা চালিয়েছে। যারা বাইক চালাচ্ছিল তারা আমাকে বলেছে, ওখানে স্পটে ছিল, যে গাড়িটা আমাদেরকেও সাইড দিচ্ছিল না, প্রচুর ধুলো বালি উঠছে, আমরা সাইড দিচ্ছে না। তারপরে এসে এই গাড়িতে মেরে দিল সজোরে। তারপরে আমরাও বিপদে পড়ছিলাম, এরকম একটা অবস্থা। গাড়ির পিছনে ছিল যারা, যেহেতু বাইক নিয়ে। শাহজাহানের ব্যাপার শুনুন, ওটা ভোলা ঘোষের ওদের ব্যাপার, আমার ছেলের সঙ্গে তো আমার সঙ্গে কোনো ম্যাটার নেই। শাহজাহান শেখের ওটা ওদের ব্যাপার, ওদের কেস কাবারি। ওরা শাহজাহানের সঙ্গে ভোলা ঘোষ ব্যবসা করতে পার্টনার ছিল, ওদের কি হয়েছে ওটা আমি জানি না। আমাদের নজরুল সাহেব, আপনার কি মনে হচ্ছে বলুন? এই শুনলেন আপনি, অনেক দূর থেকেই লরিটা বেপরোয়া গতিতে আসছিল। যারা পেছনে বাইক চালাচ্ছিল, বেশ কিছু লোকাল যুবক ছেলে, তারা বলেছে লরিটা সাইড দিচ্ছিল না, যাতে ডিস্ট্র্যাক্ট না হয়, পেছনের মোটরসাইকেল যাতে ওভারটেক করে সামনে না যায়। অনেকক্ষণ ধরে ধুলো উঠছিল, হর্ন দিচ্ছিল, পেছনে বাইকগুলো সাইড দিচ্ছিল না, এবং বেপরোয়া গতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারে। নজরুল সাহেব, আপনার সামনে আমরা বাবার বাইট রাখলাম, অর্থাৎ এই শাহানুরের বাবা যা বলছেন সেটাও শোনালাম। নজরুল সাহেব, দেখুন, আপনারা যতটুকু বর্ণনা দিচ্ছেন সে থেকে তদন্ত শেষ হলে নির্দিষ্ট করে বলা যাবে, কিন্তু তার আগে আমি বলবো যে পারিপার্শ্বিক যে অবস্থা আপনারা যেগুলো বলছেন সেগুলো থেকে অনেক অনেক বেশি সম্ভাবনা যে এটা কোনো নিছক দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত খুনের ঘটনা। এবং এই ভোলানাথ ঘোষ তিনি সাক্ষী দিতে যান বা তিনি অন্য কাজে যান, সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে এরকম সংবেদনশীল মামলায় তাকে প্রশাসনিক যে সুরক্ষা দেওয়ার কথা। এবং সে শাহজাহান যখন জেলে আছেন তখন তারা সিবিআই বা ইডির কাস্টডিতে নেই, তারা জুডিশিয়াল কাস্টডিতে আছে, এবং জেলটা পশ্চিমবঙ্গ সরকার চালায় এবং পশ্চিমবঙ্গে অবস্থিত। নজরুলদা, আপনাকে একটু থামাই। বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রতিনিধি, যিনি অন স্পট গিয়েছিলেন, শামীম, আমার সঙ্গে এখন টেলিফোনে রয়েছে। শামীম, তোমায় আমি প্যানেলে এইটা জানতে চাইছি, এখানে অনেকেই রয়েছেন গেস্ট। শামীম, কি হয়েছিল? এলাকার মানুষ, আমি দেখতে পাচ্ছি ছবিতে তুমি স্পটে গেছো, এলাকার মানুষ যারা ওখানে ছিল, প্রত্যক্ষদর্শী কি কেউ ছিল? তারা কি বলেছে? ঘটনার সময় উপস্থিত থাকা মানুষ তারা কিছু বলেছে কিনা, বা কিভাবে হলো দুর্ঘটনা, নাকি এটা কি বলছে মানুষ, তোমার থেকে জানবো। এক, দ্বিতীয়ত তোমার কাছ থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এই যে ভোলা ঘোষের পরিবার বলছে যে তাদের হুমকি আসতো, তারা কি পুলিশের কাছে কোনো অভিযোগ জানিয়েছিল? আমার দুটো প্রশ্ন তোমার কাছে, শামীম। একেবারেই দেবাশিসে, দেখো, একেবারেই ঠিক 9:30 থেকে 10:15 দুর্ঘটনাটি ঘটে, এবং এই টাইমেই সরবেরিয়ার দিক থেকে বসিরহাট কোর্টের দিকে যাচ্ছিলেন এই ভোলা ঘোষের পরিবার, এবং অপর দিক থেকে এই যে দ্রুতগামী ট্রাকটি প্রথমে ধাক্কা মারে, এবং তারপরে একেবারে এই ট্রাকটি রাস্তা থেকে যাতে করে নয়নদুলিতে পড়ে যায়, আবার দুবারা ধাক্কা মারে। রাস্তার উপরে যদি ব্রেক মারা হয় তাহলে কোনো জায়গায় টায়ারের স্পটে দাগ থাকা উচিত, কিন্তু কোনো জায়গায় দাগ লক্ষ্য করা যায়নি। এলাকার মানুষজন যারা রয়েছেন তারা মূলত কেউ কথা বলতে চাইছেন না, ভীত সন্ত্রস্ত। কেননা এই গোটা সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের নাম করলেই সবাই চুপ হয়ে যায়। এবারে শাহজাহান তো জেলে, শামীম, শাহজাহান তো জেলে। একেবারেই, দেখো দেবাশিসদা, আমরা গতকালই খবর দেখিয়েছিলাম যে সন্দেশখালীর যে মন্ডল পরিবার, যে শেখ শাহজাহানের মার্কেট যাদের জায়গায় রয়েছে, তাদেরকে পর্যন্ত জেলে বসেই হুমকি দেওয়ার অভিযোগ উঠছে শাহজাহান বাহিনীর উপরে। এবং মূলত আজকের এই ঘটনা, এলাকাবাসীরা কার্যত কেউ কথা বলতে চাইছেন না, এবং মূলত এই যে সাক্ষী যারা আজকে কোর্টে যাচ্ছিলেন তাদের সঙ্গে যে দুর্ঘটনা ঘটলো, একেবারে পরিবারের তরফ থেকে যখন বলা হচ্ছে যে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক। আমরা এই সন্ধ্যাবেলায় মূলত যে ট্রাকটি দুর্ঘটনাগ্রস্ত, যার ট্রাকের মালিক যিনি রয়েছেন আব্দুল সামাদ মোল্লা, যার নামে রেজিস্ট্রেশন রয়েছেন, তার বাড়িতে যখন আমরা গেলাম, তিনি বাড়িতে নেই সেই সকাল থেকে, অর্থাৎ পলাতক বলা চলে। এবং তার মেয়ে হাসানা বানু সুলতানা, তার বক্তব্য যে ট্রাকটি
বিগত 7 থেকে 8 মাস আগে নজরুল মোল্লা নামে এক ব্যক্তির কাছে দিয়েছিলেন, কিন্তু আমরা একেবারে পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে ট্রাক চালাচ্ছিলেন যে মূলত আলী মোল্লা, এবং ট্রাক এই দুর্ঘটনার পরে যার বাইকে করে যাচ্ছিলেন এই নজরুল মোল্লা, এবং যার নামে এই ট্রাকটির রেজিস্ট্রেশন রয়েছেন আব্দুল সামাদ মোল্লা, এবং তিনি কিন্তু এলাকারই পঞ্চায়েত সদস্য এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে একেবারে অকপটে স্বীকার করে নিয়েছেন এই তার মেয়ে। মূলত এই যে বিপুল চক্র, এর থেকে কিন্তু ভয়াবহ জায়গা, স্বাভাবিকভাবে ভয়াবহ। শামীম, তুমি যেটা বললে অত্যন্ত ভয়াবহ।